শুনতে পাচ্ছেন আপনারা? আমাদের আজ তো ট্যাক্স ক্লাসের কথা ছিল। দেখেন, আমাদের যে নতুন অধ্যায়টা করব, আমরা আগের দিনের যে অধ্যায়টা শেষ হয়ে গেছে সেটা ছিল আমাদের বেতন খাতে আয়, অর্থাৎ চাকুরি হতে আয়, সরি, বেতন খাতে না, চাকুরি হতে আয়। আমরা এখন করছি ভাড়া হতে আয়, অর্থাৎ যে গৃহ সম্পদ থাকে তার যে ভাড়া মূল্য সেটা নিয়ে আমাদের আজকের কাজ। দেখেন, প্রথম থেকে যদি বলি, আমাদের নর্মাল আমরা আগেও যে অঙ্ক করছি ঠিক একইভাবে দেখেন এভাবেই ছিল। ভাড়া এখানে দেখুন বলছে ভাড়া হতে আয় ধারা 35 থেকে 39। এই ধারাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমার এখানে যে অংশটা আসছে, এখানে দেখেন আমাদের যে অংশটা আইছে, এই প্রথম ছকটা কিন্তু প্রথম যে পার্টটা এটা আপনাকে সবসময় করতে হবে। প্রথম পার্টটা বলতে কি? করদাতার নাম, ইটিআই এর নাম্বার, ঠিকানা, আবাসিক মর্যাদা, আয়বর্ষ, করবর্ষ, এটা আপনাকে সব জায়গায় এই ছকের মধ্যে আপনাকে রাখতে হবে। পরবর্তীতে এই অংশটা হচ্ছে তফসিল 2 এর। দেখেন বলছে মোট ভাড়া মূল্য পরিগণনা, অর্থাৎ আমাদের যে মোট যে ভাড়া মূল্য সেই ভাড়া মূল্যটা আমরা কিভাবে গণনা করব সেটা এখানে দেওয়া আছে। আমরা এর থেকে একটু হাতে লেখা আছে কিছুটা আমাদের কম বেশি করে, সেটা দেখলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা সেখানে যাচ্ছি, কিন্তু মূলত ছকটা দেখেন, আপনাদের যদি শিট, হয়তো বা আপনারা নেয়ার কথা বলছিলেন মনে হয়, যদি শিট নিয়ে থাকেন অথবা আপনাদের কাছে যে বই আছে, বইতেও সুন্দর করে এই ছকটা দেওয়া আছে। এবং আমরা এই ছকটা লেখা আছে আমাদের কাছে, দেখেন একটু কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম অবস্থায় দেখেন খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। আজকে আমরা অবশ্যই খুব একটা ভালো বুঝতেও পারবো না, কিন্তু আসলে আমাদের এই ছকটাকে জাস্ট একটা ধারণা পাই। অঙ্ক করলে আমাদের এই অঙ্কটা আরো ক্লিয়ার হবে, অর্থাৎ ধারণাটা ক্লিয়ার হবে। দেখেন প্রথম যে অংশটা দেওয়া আছে, আমার যে যে ভাড়া সম্পর্কিত, অর্থাৎ ভাড়া হতে আয়ের ধারা দেওয়া আছে 35 থেকে 39, করদাতার নাম, ইটিআই এর নাম্বার, ঠিকানা, আয়বর্ষ, করবর্ষ, ভাড়া হতে মোট আয় নির্ণয়, বিবরণ, টাকার ঘর দেওয়া আছে 3টা। প্রথমে দেখেন দেওয়া আছে ভাড়া হতে আয় নির্ণয় বা ভাড়া হতে আয় ধারা 35 to 39। এটা আমরা এত সময় পর্যন্ত যেভাবে করে আসছি ঠিক সেভাবে, যেমন চাকুরি হতে আয়ের ক্ষেত্রে দিছিলাম সেভাবে এটা দিলাম। ঠিক পরের অংশে এসে দেখেন তো কি বলছে। পরের অংশে এখানে ক আছে, খ আছে। আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি ক, একটা দেখতে পাচ্ছি খ। কতে বলা আছে গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য, অর্থাৎ আপনি যে গৃহ সম্পদটা আছে আপনার কাছে যেটা ভাড়া দিচ্ছেন সেটার মোট ভাড়া মূল্য। পরবর্তীতে বলছে প্রাপ্ত ভাড়া মূল্যের, অর্থাৎ আপনি যে ভাড়াটা পান প্রত্যেক মাসে সেই ভাড়া মূল্যকে 12 দিয়ে গুণ করতে হবে, এখানে বসাতে হবে। প্লাস উৎসে করকর্তন। উৎসে করকর্তন বিষয়টা আমরা মূলত দেখি এরকম। সাপোজ আপনি এর থেকে একটু যদি বাইরের দিকে যাই, ধরে নেন আপনি যে ব্যাংকে টাকা রাখেন, তারপরে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। এখানে কি হয়, সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেন, ধরে নেন একটা যে কোনো অ্যামাউন্ট, আপনাকে সরকার টাকা দিল প্রত্যেক মাসে। ধরে নিচ্ছি আমার টাকা দিচ্ছে 950 টাকা বা 1000 টাকা। এই 1000 টাকা যে টাকাটা আমাকে সরকার দিচ্ছে, এখান থেকে সরকার আমার যে মানে কর আসে সেই করটা কেটে রেখে আমার নিট টাকাটা দেয়। এই নিট টাকাটা যখন দেয়, এই নিট টাকার মধ্যে আর কোনো কর কিন্তু নাই, কিন্তু আপনি ওই সুদ কত টাকা আয় করেছিলেন টোটাল, ওটাই হচ্ছে আপনার মোট টাকা। আর ওই যদি কখনো মোট টাকা নির্ণয় করতে হয়, তাহলে ঠিক এই সিস্টেমে আমার উৎসে করকর্তন বের করা যায়। তাহলে ওইখান থেকে যদি কখনো 5% নিয়ে নেয়, তাহলে দেখেন 5/95, অর্থাৎ এভাবে আমাদেরকে এখানে উৎসে করকর্তন বিষয়টা আমরা আরো ক্লিয়ার হবো। এই উৎসে করকর্তনের বিষয়টা যখন আমরা আর্থিক পরিসম্পদ হতে আয় করব, ওই অংশে আমার এই উৎসে করকর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমরা ওই জায়গায় যেয়ে দেখব। এখন জাস্ট আমরা এটাকে জেনে রাখি যে উৎসে কর কর্তন, অর্থাৎ আমাদের যে কয় পার্সেন্ট কর তাকে দিতে হচ্ছে,
দেখেন সেই অংশটুকু বাদ দেওয়া আছে 5/95। পরের অংশে আছে ভাড়াটিয়া কর্তৃক মালিক প্রদত্ত খরচ। কি বলছে? মালিকের প্রদত্ত খরচ, অর্থাৎ ভাড়াটিয়া কর্তৃক মালিকের প্রদত্ত খরচ, অর্থাৎ মালিক যদি কোনো খরচ করতে চাইতো, সেই খরচটা ধরে নেন ভাড়াটিয়া কর্তৃক দিয়ে দিছে মালিকের জন্য, সে অংশটাও দেখেন যোগ হয়ে যাচ্ছে। আবার বলছে মালিক কর্তৃক ভাড়াটিয়ার প্রদত্ত খরচ। তাহলে মালিক দিয়েছে ভাড়াটিয়ার জন্য, আর আগেরটা ছিল ভাড়াটিয়া দিয়েছিল মালিকের জন্য। একটা যোগ, একটা বিয়োগ। এই তিনটা পার্ট ক্যালকুলেশন করলে, অর্থাৎ প্রাপ্ত ভাড়া মূল্যের সাথে উৎসে করকর্তন যোগ করে ভাড়াটিয়া কর্তৃক মালিকের প্রদত্ত খরচ যোগ করে মালিক কর্তৃক ভাড়াটিয়া প্রদত্ত খরচ বাদ দিলে আসবে আমার প্রকৃত ভাড়া মূল্য। এখন আমার এই পার্টগুলো যে সব একটা অঙ্কের মধ্যে থাকবে তা না, যে কয়টা থাকবে আমরা সে কয়টা নিয়ে কাজ করব, অর্থাৎ যতটুকু থাকবে। এই প্রকৃত ভাড়া মূল্য যখন আমরা পাইলাম, দেখেন এই প্রকৃত ভাড়া মূল্যের সাথে আবার পৌর মূল্য বা মিউনিসিপ্যালিটি মূল্য, অর্থাৎ বাংলা ইংলিশ দেওয়া আছে। অর্থাৎ যে এলাকায় আপনি বসবাস করছেন পৌর কর্তৃপক্ষের এলাকায়, সেই পৌর কর্তৃপক্ষ একটা ভাড়া নির্ধারণ করে দেয় যে এত টাকা আপনি সর্বোচ্চ ভাড়া নিতে পারবেন আপনার ভাড়াটিয়ার কাছ থেকে। তাহলে সেই টাকাটা এখানে আসলো। দেখেন বিষয়টা দুইটা আসলো। এই একটা অংশ খ পাটের মধ্যে, খর মধ্যে আছে কিন্তু আমরা, খ পাটে আমার কাছে দুইটা বিষয় আসছে, এই একটা অংশ আসছে আর অথবা পৌর মূল্য বা মিউনিসিপ্যালিটি মূল্য, এই অংশটা। তাহলে এই দুইটা মূল্যের মধ্যে বলছে কি, যেটি বড় সেটা আপনাকে এই অংশে বসাতে হবে। যেটি বড়, তাহলে যেটি বড় সেটা আমরা এই অংশে বসাবো। তাহলে এই যে প্রথম পার্টটা ছিল দুইটা অংশের, একটা কথা কি বলছিল গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য, আর প্রাপ্ত ভাড়া মূল্যকে আমরা এভাবে ক্যালকুলেশন করে এসে পাইলাম বার্ষিক ভাড়া মূল্য। এই দুইটা জিনিস কি মোটামুটি একটু বোঝা গেল? ভাই, পৌর মূল্য যদি প্রকৃত প্রকৃত ভাড়া মূল্য থেকে বড় হয় তাহলে পৌর মূল্য বসাবো, তাই না? তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, যেটা বড়। আমরা এর আগ পর্যন্ত দেখেন হয়তো যেটি ছোট বা যেটি কম এরকম কিছু শিখছিলাম, তাই না? আমরা যেটি বড় হ্যাঁ। শিখি নাই। তাহলে ঠিক ওই একই শর্তে আমাদের দুইটা পার্টের মধ্যে যেটা বড় সেটা আসবে এখানে। তাহলে বার্ষিক ভাড়া মূল্য আমরা পেয়ে যাচ্ছি এই খপাট থেকে। তাহলে কপাট একটা, খপাট আর একটা, খপাটের ক্যালকুলেশনটা দেখলাম। পরবর্তীতে দেখেন আরো একটা পার্ট আছে। আর একটা পার্ট কি আছে? আমরা খপাট পর্যন্ত গেছি, এবার দেখেন গপাটে কি বলছে। গপাটে এসে বলছে সমন্বয়যোগ্য অগ্রিম যতটুকু আয় বর্ষে আহ, উক্তে সমন্বয় করা হয়েছে। অর্থাৎ স- এরকম করি না আমরা যে কিছু কিছু ক্ষেত্রে অগ্রিম কিছু টাকা প্রদান করে থাকি, সেই অংশটা এই অংশে আমাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। সেটা কাউকে দিয়ে দিয়ে থাকি, বেশি যদি দিয়ে থাকি তাহলে এখানে কমাতে হবে, এরকম। তাহলে গ নাম্বার একটা গেল। ঘ নাম্বারে কি বলছে? গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত, অর্থাৎ যে গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকারের সার্ভিস চার্জ বা রক্ষণাবেক্ষণ চার্জ বা অন্যান্য অর্থ যে নামেই অবহিত করা হোক না কেন। বিষয়টা কিরকম? বলছে গৃহ সম্পত্তির যে অংশটা ভাড়াটিয়া কর্তৃক পরিশোধ করবে, ধরে নেন রক্ষণাবেক্ষণ খরচ। রক্ষণাবেক্ষণ খরচ কি? বাড়িটাকে আপনি রং করেছেন, সিকিউরিটির জন্য কিছু খরচ করেছেন, এই ধরনের কিছু খরচ, অর্থাৎ যাই খরচ করেন না কেন, যে কোনো নামে ক্যালকুলেশন করা হোক না কেন, নামে ডাকা হোক না কেন, সেই টাকাটা আপনার এখানে আসবে। তাহলে দেখেন আমরা কয়টা জিনিস পাইলাম এই অংশের মধ্যে, আরো একটা আছে ও নাম্বারে দেখেন। তাহলে ক একটা আলাদা ছিল, পৃথক ছিল, খ একটা আলাদা ছিল, গ একটা আলাদা ছিল, ঘ একটা আলাদা। এবার ও নাম্বারে এসে দেখেন কি বলছে, শূন্যতা ভাতা বা ভাড়া। এইটা প্রমাণ হবে একটা ক্ষেত্রে বিদ্যুৎ বিলের সাপেক্ষে, লেখা থাকে এই জায়গায়। কি লেখা আছে দেখেন, শূন্যতা ভাতা বা ভাড়া কেবল বিদ্যুৎ বিল উপস্থাপনের সাপেক্ষে প্রমাণিত। অর্থাৎ আপনি যদি একটা বাড়িতে আছেন, এ মাসে কোনো বিদ্যুৎ খরচ হয় নাই,
তাহলে সেটা বোঝা যাবে কি যে এই মাস আপনি বাড়িতে ছিলেন না, তাহলে বিদ্যুৎ খরচ হয় নাই। এই কারণে বিদ্যুৎ বিল উপস্থাপনের সাপেক্ষে আপনার বোঝা যাবে যে এই বাড়িটা এই মাস শূন্য ছিল, অর্থাৎ কোনো ভাড়াটিয়া ছিল না। তাহলে যদি ধরে নেন একটা বাড়ি, ধরে নিচ্ছি আমি 10,000 টাকা করে ভাড়া, তার বার্ষিক ভাড়া মূল্য একটা আছে, ক্যালকুলেশন করে হয়েছে। শূন্যতা ভাড়া তাহলে কিভাবে বের করব, যে কয় মাস আমার শূন্য ছিল? দেখেন, বার্ষিক ভাড়া মূল্যের সাথে আমাকে গুণ করতে হবে শূন্যতার মাস, অর্থাৎ যে কয় মাস শূন্য ছিল, ভাগ 12। তাহলে বার্ষিক ভাড়া মূল্যকে 12 দিয়ে ভাগ করলে আমি প্রত্যেক মাসের ভাড়া পাবো। আর এই প্রত্যেক মাসের ভাড়াকে আমার যে কয় মাস বাকি ছিল, অর্থাৎ ভাড়া হয়নি, ভাড়া শূন্য ছিল, সেই কয় মাস দিয়ে আমি গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পাবো, যে আমাদের যে কতটুকু সময় এই বাড়িটা ভাড়া ছিল, এই সরি ফাঁকা ছিল, শূন্য ছিল, এই শূন্যর জন্য আমার কতটুকু টাকা এখান থেকে চলে যাচ্ছে, লস হচ্ছে। শূন্য থাকা মানে কি, আমি তো সেই ভাড়া পাচ্ছি না। তাহলে দেখেন সেই টাকা না এখানে আসছে। এখন এইখানে টাকা আসছে কয়টা, এবার দেখেন এই এন্ট্রিতে কি বলছে, মোট ভাড়া মূল্য ক। কিভাবে হবে, এই যে মোট ভাড়া মূল্য যে ক নাম্বার ছিল, এই ক কোথা থেকে আসছে দেখেন, খ, গ আর ঘ, এই খ, গ আর ঘ যোগ করতে হবে, আর তার থেকে শূন্যতা ধারা ভাড়া ও বাদ দিতে হবে। তাহলে ক আমার কিন্তু সরাসরি কোনো টাকা না, কর টাকাটা সরাসরি কোনো টাকা না। কর টাকাটা কোথা থেকে যাবে, কর টাকাটা যাবে খ, গ আর ঘ, এই তিনটে এন্ট্রি যোগ করব, যে মানটা আসবে, যে অঙ্কটা ক্যালকুলেশন করে, যে অংশটা, তার থেকে ও নাম্বার অংশটা বাদ দিয়ে আমার যেটা অংশ হবে সেটা হচ্ছে আমার তৃতীয় কলামে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার মোট টাকা এইখানের। তাহলে একটাই টাকা কিন্তু আমার লাস্ট অংশে গেছে, সেই অংশটা কি, তাহলে সেই অংশটা হচ্ছে মোট ভাড়া মূল্য। এই মোট ভাড়া মূল্য কোথা থেকে পাইলাম আমি, গৃহ সম্পদের 1 নম্বরে কি ছিল আমাদের, দেখে আসি একটু। এই যে দেখেন, প্রাপ্ত ভাড়া মূল্যের অংশটা এই 1 নম্বর খপাট, গ নাম্বারে ছিল সমন্বয়যোগ্য অংশ, আর ঘ নাম্বার ছিল রক্ষণাবেক্ষণের জন্য ভাড়াটিয়া কর্তৃক মালিককে যে সকল তথ্য দিয়েছে, অর্থাৎ যে সকল খরচ করেছে মালিকের জন্য। এই তিনটে অংশকে যোগ করব, আর ভাড়া যদি কোনো মাসে শূন্য থাকে তাহলে শূন্যটার অংশটুকু বাদ দেব। বাদ দিলে আমার যে অংশটা আসবে সেটা হচ্ছে মোট ভাড়া মূল্য। দেখেন তো এতটুকের মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আছে কারো প্রশ্ন? না ভাই। আচ্ছা, এরপরে যাই আমরা। এর পরবর্তী অংশে যদি যাই, দেখেন এরপরে বাদ, আবারও বাদ, এই অংশ একটা পাইলাম, কিন্তু এখানে একটা পাইলাম এই একটা অংশ থেকে, তাহলে আমরা মোট যে অংশ আমার তৃতীয় কলামে গেছে একটা কলাম, একটা মান, এই যে। এরপরে বলছে বাদ অনুমোদনযোগ্য খরচ। এই অনুমোদনযোগ্য খরচ দেখেন প্রথমে বলছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের একটা পার্সেন্টেজ হবে। সেই পার্সেন্টেজটা কি, আমরা দেখেন উদ্দেশ্য ভাড়া দেই দুইটা উদ্দেশ্যে, একটা ব্যবসায়িক অর্থাৎ বাণিজ্যিক, আর একটা আবাসিক। তাহলে আবাসিক আর বাণিজ্যিক, আবাসিকের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ আর মেরামতের যে অংশটা এটা যাবে 25% হিসেবে, আর বাণিজ্যিকের ক্ষেত্রে যাবে 30% হিসাবে। তাহলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ মোট ভাড়া মূল্যের কত পার্সেন্ট, আবাসিকের উদ্দেশ্য হলে 25%, আর বাণিজ্যিকের উদ্দেশ্য হলে 30%, যেটাই হোক একটা বলবে, যে কোনো একটা। তাহলে তার এই টাকাটা গেল এখানে। পরের অংশে দেখেন বলছে পৌর কর বা স্থানীয় কর। কি বলছে, পৌর কর বা স্থানীয় কর। এই পৌর কর বা স্থানীয় কর দেখেন এখানে গেছে ভূমি ভাড়া বা ভূমি ভূমি উন্নয়ন কর, এই যে ঋণের সুদ, বন্ধকি ঋণ বা মূলধনের চার্জ। আচ্ছা, একটা মিনিট সহযোগিতা করবেন।
আচ্ছা, তাহলে আমরা যে পর্যন্ত ছিলাম দেখেন, এইখানে তাহলে এই যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এখানে অনুমোদনযোগ্য খরচ হলে কি কি পাইলাম? মেরামত রক্ষণাবেক্ষণ, পৌর বা স্থানীয় কর, ভূমি ভাড়া বা ভূমি উন্নয়ন কর। এই পৌর কর আর ভূমি কর কিন্তু দুটো আলাদা জিনিস। পৌর কর নেয় পৌরসভা বা সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের যদি কর হয়। আর ভূমি উন্নয়ন কর বা ভূমি কর এটা নেয় কিন্তু সরকার। সরকার সরাসরি নিয়ে যায়, অর্থাৎ দুইটাই সরকার নেয়, কিন্তু একটা নেয় ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়, ভূমি উন্নয়ন কর বা ভাড়া। আর পৌর কর নেয় আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশনের থেকে। সিটি কর্পোরেশন নিলে সিটি কর্পোরেশনের ট্যাক্স, পৌর কর নিলে পৌরসভার ট্যাক্স, এটা কর। বলছে ঋণের সুদ, বন্ধকি ঋণ, অথবা মূলধনী চার্জ, বীমা প্রিমিয়াম, অন্যান্য আরো যদি কোনো কিছু থাকে। এই যে অংশটা সম্পূর্ণটা কি যোগ করে হচ্ছে মোট অনুমোদনযোগ্য খরচ এখানে। তাহলে আমার এইবার টাকা আসলো কয়টা? এই একটা টাকা আর এই একটা টাকা। বলছে ভাড়া হতে নিট করযোগ্য আয়, এইটুক কিন্তু বাদ। এই যে অনুমোদনযোগ্য খরচটা আমার কি বলা ছিল? বাদ বলা ছিল। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম টোটালটা ক্যালকুলেশন করে এই অংশে একটা টাকা আসছিল তৃতীয় কলামে, আর তার থেকে বাদ হবে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচগুলোকে বাদ দিয়ে আমার তৃতীয় কলামে যে টাকাটা গেছিল, এই দুইটা অংশ বাদ দিয়ে আমার এই যে টাকাটা আসবে, এটা হচ্ছে আমার ভাড়া হতে নিট করযোগ্য আয়। বুঝতে পারলেন? ভাড়া হতে নিট করযোগ্য আয়। প্রশ্ন আছে কারোর এ পর্যন্ত? না হয়ে আচ্ছা, এখন আমাদের দুই একটা শর্ত দেওয়া আছে, দেখেন আরো কয়টা শর্ত। কয়টা কেমন? এক নাম্বার নোটে দেখেন বলা আছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ বলতে বোঝায় মেরামত, রক্ষণাবেক্ষণ, ভাড়া আদায়, আইন খরচ, পানি বিল, ওটা পয় নিষ্কাশন ও পানি বিল, দারোয়ান, বিদ্যুৎ, লিফটম্যান, পাম্পম্যান, কেয়ারটেকার ও নিরাপত্তা প্রহরীর বেতন, মৌলিক সেবা খরচ অর্থাৎ যদি কোনো খরচ থেকে থাকে, তারপরে ডিজেল ব্যয়, এই ধরনের কিছু অংশ আনুষঙ্গিক খরচ। যে সকল খরচ একটা বিল্ডিং আপনি করেছেন, কিন্তু বিল্ডিংটাকে পরিচালনা করতে, অর্থাৎ বিল্ডিংটা যদি আপনি পরিচালনা না করেন তাহলে তো নষ্ট হয়ে যাবে। তার জন্য সকল কাজ লাগবে। একটা কর্মচারী রাখতে পারেন, তার লিফটম্যান রাখতে পারেন, অর্থাৎ বিভিন্ন কাজে যে খরচগুলো হয় সেটা। আর দুই নাম্বার নোটে বলছে 1984 সালের আয়কর অধ্যাদেশ 53 ধারা মোতাবেক আয়ের উপর বাণিজ্যিক ক্ষেত্রে ওই যে উচ্ছে কর কর্তনের হার যেটা ওখানে ছিল, উচ্ছে কর কর্তন করা হয়। অর্থ আইন 2012 অনুসারে ভাড়া গ্রহণকারী কর্তৃক সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, বিধিবদ্ধ কর্পোরেশন, পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি, ব্যাংক, বীমা, সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইত্যাদি ভাড়ার পরিমাণকে সবসময় 5% হারে উৎসে করকর্তন করা হয়। এই 5% হারে যে উৎসে করকর্তন করা হয়, সেই কর্তনের বিষয়টা কিন্তু আমরা ওইখানে দেখছিলাম কিছুটা শর্ত। আরো একটু শর্ত দেখেন আছে। 3 নাম্বার নোটটা একটু দেখেন, বলছে একই বাড়িতে মালিক এবং ভাড়াটিয়া বসবাস করলে তিনটি খরচ ব্যতীত বাকি সকল খরচ আনুপাতিক হারে বন্টন করতে হয়। সেই তিনটি খরচ কি কি? দেখেন বলছে এমন কি, আরো একটু তথ্য বলছে, এমন কি পৌর মূল্য বা মিউনিসিপ্যালিটি মূল্য থাকলেও আনুপাতিক হারে বন্টন করতে হয়। তাহলে সেই তিনটি খরচ যেটা বন্টন করতে হবে না সেটা কি কি, লাগবে না সেগুলো কি কি? মেরামত ও রক্ষণাবেক্ষণ, শূন্যতা ভাতা বা ভাড়া, আর অনাদায়ী ভাড়া। এটা কখনোই কোনো ভাড়াটিয়ার ঘাড়ে যায় না, এটা সব সময় মালিকের পক্ষে থাকে। মেরামত করেছে মালিক, শূন্যতা ভাড়া সেটাও মালিকের বহন করতে হবে, অর্থাৎ শূন্যতা ভাড়া, তাহলে সে তারই লস হয়েছে। অনাদায়ী ভাড়া, যদি কোনো এক মাস ভাড়া না দিয়ে চলে যায়, সেটা অনাদায়ী ভাড়া, তাহলে সেটাও কি মালিকের লস। তাহলে এইগুলো অবশ্যই মালিককে বহন করতে হবে, এগুলোর ক্ষেত্রে ভাড়াটিয়ার উপরে কোনো প্রভাব পড়বে না। তাই বলছে একই বাড়িতে মালিক ও ভাড়াটিয়া বসবাস করলে তিনটি খরচ ব্যতীত সকল খরচ আনুপাতিক হারে বন্টন করতে হবে। এই তিনটা সম্পূর্ণটাই যাবে মালিকের সাথে, এটা ভাড়াটিয়ার সাথে কোনো সম্পর্ক নয়। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের কি একটা ধারণা পাইলাম আমরা যে আমাদের
এই অঙ্কটা কেমন হতে যাচ্ছে? এই যে অংশটা আছে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই অংশটা সুন্দর করে উঠাবেন খাতায় আপনারা। স্ক্রিনশট নেন। নিছেন? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপরের পেজটা নেন। এই যে এইখানে নোট দেখেন তিনটা লেখা আছে, ওইখানেও সেই তিনটা নোট ছিল, কিন্তু ওইটা ওই টাইপিং ছিল তাই আপনাদেরকে ওটা দেখাইছিলাম। এটা নিয়েছেন? আরেকটা পেজ আছে, খুব সুন্দরভাবে এটাকে লিখবেন, লিখে সামনে রাখবেন অঙ্ক করার সময়। সামনে থাকলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। এই তিনটা, এই তিনটা পেজ আপনারা অবশ্যই, আগামীকাল তো মনে হয় আমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, আমাদের পরবর্তী শনিবার সম্ভবত আমাদের আবার ক্লাস, শনিবার ক্লাসে আমরা তাহলে এর অঙ্ক করব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? ভালো ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে নোট 2-তে যে বলছে 53 ধারা মোতাবেক গৃহ সম্পত্তির আয়ের উপর বাণিজ্যিক ক্ষেত্রে উৎসের কর কর্তন করা, এটা কি বুঝি না এই লাইনটা। আচ্ছা, কোন কোন লাইনটার কথা বললেন এইখানে? নোট 2। হ্যাঁ, নোট দুইতে বলছে 1984 সালের আয়কর অধ্যাদেশে 53 ধারা মোতাবেক গৃহ সম্পত্তির আয়ের উপরে বাণিজ্যিক ক্ষেত্রে উচ্ছে করকর্তন করা হয়। অর্থ আইন 2012 সাল অনুসারে ভাড়া গৃহীত কর্তৃপক্ষ এত এত এত। আচ্ছা, এই যে উচ্ছে করকর্তনের বিষয়টা দেখেন, এই জায়গায় আমার 5% উচ্ছে করকর্তন করছে। এটা এই যে ধারায়, ধারা অনুযায়ী সেটা বলাই আছে যে 5%। দেখেন এই 5%-এর জন্যই কিন্তু আমরা এইখানে এই অংশটা ক্যালকুলেশন করছিলাম, দেখছেন? এই যে দেখেনটা 5% এই জায়গায়, এই যে উচ্ছে করকর্তন এই 5%। আর আরো এক জায়গায় ছিল, সরি এটা 5%, এইটার কথাই ওখানে বলা আছে। আর আরেক জায়গায় একটা পার্সেন্টেজ ছিল, এটা কিন্তু আবার আলাদা। এই যে এটা ছিল কিন্তু আলাদা, এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দুইটা পার্ট, ওটা আলাদা খরচ। এটার ভাইয়া সাথেই এইটা হচ্ছে এটা। না, হ্যাঁ এইটা তো বুঝতে পারছি, মানে হ্যাঁ 2 নাম্বার নোটের এখানে যান। হ্যাঁ গেলাম। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। হুম। 2 নাম্বার নোট, হুম। মানে আমি হচ্ছে প্রথম 2 লাইন বলা হচ্ছে না, 53 ধারা মোতাবেক গৃহ হ্যাঁ, সম্পত্তির আয়ের উপর বাণিজ্যিক ক্ষেত্রে উৎসে কর করতো, মানে এটাকে আমার গৃহ সম্পত্তি বলতে আমার বাড়ি এটা বোঝায় নাকি? এর উপর না কি গৃহ বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে কর বাণিজ্যিক বলতে কি, বাণিজ্যিক আপনার ভাড়া কয় ভাবে দিতে পারেন? দুই ভাবে, একটা আবাসিক ক্ষেত্রে আর একটা বাণিজ্য, হ্যাঁ সরি এটা উদ্দেশ্য বাণিজ্যিক ক্ষেত্র ক্ষেত্রে। না, উদ্দেশ্য একটা আবাসিক আর একটা বাণিজ্যিক। তাহলে সেই যে হ্যাঁ। বাণিজ্যিক ক্ষেত্রের কথাটা বলা আছে, সেই বাণিজ্যিকের ক্ষেত্রে আপনার এই কর্তন করতে হবে, উচ্ছে কর কর্তন। ও, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা, রেকর্ডিংটা দেখবেন যদি কেউ ক্লাস না করে থাকেন সম্পূর্ণটা। ঠিক আছে, আজকে পর্যন্ত।